পৃষ্ঠা ৬৮। নিলামের উত্তেজনা কমে এলে পাশের একটি ঘরে লিয়াম, জুস ও কার্টন শুরু করে তাস খেলা। তাদের কোলে বসিয়ে রাখে নগ্ন দেহা ৩টি মেয়েকে। শান্তভাবে তারা বসে থাকে, এমনকি লিয়ামের কেনা মেয়েটিও। কিছুক্ষণ খেলার পরে সার্জেন্ট কার্টনের এই একঘেয়ে খেলা আর ভালো লাগে না। তাস ফেলে দিয়ে সে বলে, আমার আর ভালো লাগছে না, এসো নতুন কিছু খেলা যাক। নতুন খেলা? কি খেলা? জিজ্ঞাসা করে জুস। এ খেলায় গোলামের তাস বিবির থেকে বড়। সে কি, বিবি থেকে গোলাম তো সব সময়ই ছোট। না, এই নতুন খেলায় না, এ খেলায় গোলামই বড়। ভারী মজার খেলা, বলে কার্টন। কোথায় শিখেছিলে এ খেলা? লিয়াম জিজ্ঞাসা করে। কত যুদ্ধে শিখেছিলাম একজন নাৎসি বন্দির কাছে। আচ্ছা এসো খেলা যাক, লিয়াম বলে। কিন্তু ৪ জন লাগবে যে, আমরা তো আছি ৩ জন। আমরা আছি ৬ জন, মন্তব্য করে জুস। কিন্তু এই কোরীয় মেয়েরা তো একেবারে ভেড়াকান্ত, আমাদের খেলা তো বোঝে না। সার্জেন্ট কার্টন চতুর্থ ব্যক্তির খোঁজে চারদিকে দেখে। একজন গায়ী একটা কোরীয় মেয়েকে নিয়ে আসছে। পৃষ্ঠা ৬৯। কিন্তু মেয়েটি তো উলঙ্গ নয়, গায়ের লম্বা কোটটি মেয়েটির গায়ে চাপিয়ে দেওয়া আছে। সার্জেন্ট কার্টন হঠাৎ রাগে ফেটে পড়ে, চিৎকার করে বলে, কি ব্যাপার হে? ও লম্বা কোটটি আমারই, খুলে নাও, বিবস্ত্র করে দাও মেয়েটিকে, হুকুম দেয় সার্জেন্ট কার্টন। দুর্বল কণ্ঠে সৈনিক প্রতিবাদ করে, ভারী খারাপ লাগে। কোট খুলে নাও, খুলে নাও, অফিসারের স্বর সার্জেন্টের কণ্ঠে। সৈনিক দুপা এক জায়গায় ঠুকে অভিবাদন জানিয়ে হুকুম পালন করে। মেয়েটির গা থেকে লম্বা কোটটি খুলে নেয়। এবার এসো দেখি, একজন ভদ্র মার্কিনের মতো একটু তাস খেলা যাক। নবাগত সৈনিক বসল তাসের আড্ডায়। নিজের নামও সে বলল, সিম্পসন। সেই স্বনামধন্য সিম্পসনের সঙ্গে কি কোনো আত্মীয়তা আছে তোমার? হ্যাঁ আছে, উত্তর দেয় নবাগত সৈনিক। কিরকম সম্পর্ক? ও খুবই সাধারণ সম্পর্ক, এই প্রভু গোলামের সম্পর্ক আর কি। তাঁরা হলেন আমার মালিক, আমি তাদের গোলাম, মজুর। দুনিয়াব্যাপী তো আমরা ছোট সিম্পসনরা বড় সিম্পসনদের গোলাম। দেখো ছোকরা, ওইসব লাল কথাবার্তা এখানে বলতে পারবে না, আর যেন না শুনি, সাবধান। যদি বলো তো ওই কমিউনিস্ট নোংরা নিগারটার মতো অবস্থা করে দেব। এবার এসো তাস খেলায়। আমি হলুম গোলাম, আর আমার কোলের এই মেয়েটি হলো রুহিতনের বিবি। লিয়াম হলো হরতনের গোলাম, ওর কোলের মেয়েটি হরতনের বিবি। জুসের মেয়েটি হলো ইস্কাপনের বিবি, আর সে তার গোলাম। সুতরাং তোমার আর পছন্দ করে নেওয়ার কিছু রইল না। তা বটে, বলে সিম্পসন, গোলাম তো গোলামই। এবার তাস ভাঁজতে শুরু করো, হুকুম দেয় সার্জেন্ট কার্টন। পৃষ্ঠা ৭০। ভেজে দিয়ে কেটে তাস চেলে দেওয়া হলো। সিম্পসনের ভাগ্য ভালো, সে প্রথমেই দেখিয়ে দিল হরতনের গোলাম। সুতরাং লিয়ামের কোলের মেয়ে চালিত হলো সিম্পসনের কোলে। তার কোলে 2টি মেয়ে। খেলা চলতে থাকে। কোনো সময় সার্জেন্টের কোলে 2টি মেয়ে, জুস একবার পেয়ে বসল 3টি মেয়ে। খেলা চলল বহুক্ষণ। কিন্তু আশ্চর্য, সার্জেন্ট কার্টন একবারও তার কোলে বসাতে পারল না হরতনের বিবিকে। ঠাট্টা বিদ্রুপ চলে তাকে নিয়ে। সার্জেন্ট মনে মনে ক্রমশ ক্ষেপে ওঠে। বাইরে অদ্ভুত নিথর নিস্তব্ধতা। হঠাৎ মাঝে মাঝে 2-1বার মেশিন গানের গুলির শব্দ আসে। তার পর মুহূর্তেই আবার সেই মৃত্যু নিস্তব্ধতা। সিওল দখল করেছে বিদেশিরা, কিন্তু প্রতিরোধ সংগ্রাম চলছে এখনো। গৃহাভ্যন্তরে তাস খেলা চলেছে। কিন্তু কার্টন একবারও হরতনের গোলাম পেল না। কেন? ব্যাপার কি?
অন্তত একবারের জন্যও তো তাকে হরতনের গোলামের তাস পেতেই হবে। বাইরে বিরাট বিস্ফোরণের শব্দে ঘরের মার্কিন সৈন্যরা ছুটে দেখতে যায়। শুধু চুপচাপ বসে থাকে নগ্ন দেহা কোরীয় নারীরা। দূরের একটা সুবৃহৎ অট্টালিকার উপরে এরোপ্লেন থেকে বোমা পড়েছে। গত 7 দিন ধরে কোরীয় সৈন্যরা এই অট্টালিকা থেকে মার্কিনদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম চালাচ্ছে। ভূমিসাৎ হয়ে গেছে বাড়িটা। চারধারের প্রায় 100 গজ জায়গা নিয়ে সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে। অত্যন্ত সুনিপুণভাবে কাজটি হয়েছে দেখে মনে মনে তারিফ করতে করতে ফিরে আসে লিয়াম তাসের টেবিলে। ফিরে এসেই তার প্রথম দৃষ্টি পড়ে তার কেনা তাম্রবর্ণা মেয়েটির ওপরে। দেখে মেয়েটি তাকিয়ে আছে তার দিকে। অদ্ভুত, মুহূর্তের জন্য মেয়েটির চোখ যেন জ্বলে ওঠে। তারপরই সে তার মাথা নামিয়ে নিয়ে লিয়ামের কোলে বসে থাকে। একটু সন্দেহের রেখাপাত হয় লিয়ামের মনে, কিন্তু কিছুই তো হলো না। মেয়েরা চুপচাপ বসে আছে তাদের কোলে, সুতরাং সন্দেহ মুছে ফেলে আবার খেলা শুরু করে তারা। রাত্রি গড়িয়ে চলল গভীর নিশীথিনীর কোলে। হঠাৎ সিম্পসন বলে ওঠে, পৃষ্ঠা 71, নাও এবার বন্ধ করো, আর নয়, পরিশ্রান্ত হয়ে পড়েছি। আচ্ছা, আর এক হাত হোক, অনুরোধ করে কার্টন। তার স্মরাতু দৃষ্টি দিয়ে হরতনের বিবিকে গিলে খেতে চাইছে। শেষ খেলা তো, প্রশ্ন করে লিয়াম। হ্যাঁ, এইবারই শেষ, কার্টন বলে। অর্থপূর্ণ দৃষ্টিতে সিম্পসন তাকিয়ে দেখে একবার লিয়ামের দিকে আর একবার কার্টনের দিকে। বলে, হ্যাঁ, এইবার খেলেই আর খেলবো না। আচ্ছা, আমি এবারে তাস ভাঁজব। কেন? এবারে আমার পালা, লিয়াম বলে। না, এবারে আমাকে ভাঁজতে দাও ভাই। আচ্ছা। সিম্পসন তাস ভাঁজে। লিয়াম বলে ওঠে, আবার ভাঁজো। সিম্পসন আবার ভাঁজে। কার্টন বলে, আমি কাটবো। আচ্ছা কাটো, লিয়াম বলে। তাস কেটে একখানা কাঠ তুলে নেয় কার্টন। ধীরে ধীরে তাসটি সকলের সামনে মেলে ধরে সে। হরতনের বিবি। বহুক্ষণ ধরে গভীর নীরবতা বিরাজ করে কক্ষটিতে। ধীরে ধীরে লিয়াম সোজা দাঁড়িয়ে ওঠে, প্যান্ট ঠিক করতে করতে বলে ওঠে, এর মধ্যে চালাকি আছে। মানে? কার্টন চ্যালেঞ্জ করে। কারণ আমার হাতেও যে একখানা হরতনের বিবি আছে। তাসটি দেখিয়ে সে বলে, তাস ভাঁজবার আগেই আমি এই তাসটি তুলে নিয়েছিলাম। আমি কিন্তু ঠিকই ধরেছিলাম, সিম্পসন বলে। সেই জন্যেই আমি হাত সাফাই করেছিলাম। যুদ্ধে আসবার আগে দেশে আমার জীবিকাই ছিল এই হাত সাফাইয়ের উপরে। হঠাৎ একজন গাই দৌড়ে এসে বলে, পালাও 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 পালাও, জীবন নিয়ে পালাও। কোরীয়রা এ বাড়িতে ঢুকে পড়েছে। কোরীয়রা এ বাড়িতে ঢুকে পড়ছে। পৃষ্ঠা 72। তাড়াতাড়ি উঠে তারা পালাতে শুরু করে। পড়ে থাকে তাদের তাস, মদের বোতল, কেনা মেয়ে মানুষ। কিন্তু তাদের গতি রুদ্ধ হয়ে যায়। কঠিন চিকন কণ্ঠে হুকুম আসে, থামো। পিস্তলের মুখের সামনে তারা দাঁড়িয়ে পড়ে। সেই তাম্রবর্ণা মুক্তকেশী নগ্ন দেহা কোরীয় নারী পিস্তল তুলে দাঁড়িয়ে আছে পথ আগলে। ভাঙা ভাঙা ইংরাজিতে সে বলে, তোমরা তোমাদের খেলার মধ্যেও লাল কাউকে চাও না, কিন্তু তোমরা ভুলে গেলে হরতনের বিবির রং সবসময়ই লাল, এমনকি তোমাদের আমেরিকায় তৈরি তাসেও। পিস্তলের মুখ তুলে সে গুলি করে লিয়ামকে, তারপর কার্টনকে। সঙ্গে সঙ্গে পাশ থেকে জুস গুলি ছোঁড়ে তাম্রবর্ণার দিকে। বাইরেও গুলির শব্দ, হই হই, দৌড়, গোলমাল, পলায়ন, আরও গুলির শব্দ, তারপরে আবার নিস্তব্ধতা। গেরিলারা ফিরে এসেছে। অট্টালিকার স্থানে স্থানে মেশিন গান বসিয়ে প্রস্তুত হয়ে বসল তারা। লিয়াম, জুস, কার্টন, সিম্পসন ও অন্যান্য মার্কিন সৈন্যের মৃতদেহ তারা সরিয়ে দিল। তুলে সরিয়ে নিল 3 জন মৃতা কোরীয় যুবতীর দেহ। মার্কিন সৈন্যদের গুলিতে তাদের প্রাণ গেছে। আহত অবস্থায় মেঝেতে পড়ে থাকে তাম্রবর্ণা কোরীয় রমণী। একজন কোরীয় যুবক গেরিলা সৈনিক মাথা অবনত করে দেখে তাকে। হঠাৎ চিনতে পেরে সোজা ঝুঁকে পড়ে বলে,
মিং মিন্স, চোখ খোলো, দেখো কে এসেছে, এই যে আমি হাক কু। ধীরে চোখ খোলে মিং। আনন্দ বেদনাশ্রু ঝরে পড়ে তার চোখ দিয়ে, ঠোঁটে স্মিত হাসি। অতি কষ্টে ডান হাতটা একটু তুলে হাক কুর কাঁধে রেখে মিং প্রায় অস্ফুট কণ্ঠে বলে, হাক কু, ক্ষমা করো আমাকে। গেরিলা বাহিনীতে যোগ দিতে বলেছিলে তুমি আমাকে, আমি রাজি হইনি। আমার দেশের বিপদের গভীরতা আমি বুঝতে পারিনি তখন হাক্কু, কিন্তু আমি এখন বুঝেছি। আমাকে ক্ষমা করো হাক্কু। আস্তে আস্তে আবার চোখের পাতা বুজে আসে। পৃষ্ঠা ৭৩। কিন্তু এখানে তুমি কি করে এলে মিং? আমি যে ঠিক বুঝতে পারছি না। সিওল থেকে তো তুমি অনেক দূরে ছিলে। অতি কষ্টে বেদনাহত মৃদুস্বরে মিং উত্তর দেয়, ধরে নিয়ে এসেছে আমায় আরও ৪০০ জন কোরীয় মেয়ের সঙ্গে। হাক্কুর ঠোঁটের ওপরে দাঁত চেপে বসে। আমাকে টেনে হেঁচড়ে বাড়ি থেকে বের করে এনে এরা লরিতে চাপিয়ে নিয়ে এসেছে। কাপড় জামা খুলে নিয়ে উলঙ্গ করে তুলে ধরেছে নিলাম ঘরে। আমাকে বিক্রি করেছে, আমাকে কিনে এনে তাসের জুয়ার বাজি। কেঁদে ওঠে মিং। হাক্কু, গরু ভেড়ার মতো আমাদের কেনা বেচা করে, জুয়োর বাজি আমরা। স্তব্ধ বাক হাক্কু পাথরের মতো কঠিন শীতল। প্রিয় দেহের সংলগ্ন হয়ে মৃত্যুপথযাত্রী মিংয়ের চোখে আনন্দের রেখা ফুটে ওঠে, ঠোঁটে দেখা দেয় ক্ষীণ হাসি। আরেকটি হাত হাক্কুর গলায় রেখে বলে, কিন্তু হাক্কু, আমি আমার ওই মার্কিন ক্রেতা প্রভুকে খতম করে দিয়েছি। তারই পিস্তল দিয়ে গুলি করেছি। কোলে বসিয়ে রেখেছিল, সেই সময় ওর পিস্তল আস্তে আস্তে তুলে নিয়েছিলাম, টেরও পাইনি। মিংয়ের ঠোঁটে হাসিটি আরও বেশি ফুটে ওঠে। আস্তে আস্তে হাক্কুর প্রস্তর কঠিন মুখেও হাসি দেখা দেয়। দুহাত বাড়িয়ে মিংয়ের ছোট্ট মাথাটি নিজের শক্ত হাতের তেলোতে তুলে ধরে ধীরে বলে, আমি জানতাম মিং, তুমি একদিন নিজেই বুঝতে পারবে, নিজেই এসে যোগ দেবে গেরিলা বাহিনীতে। সেদিন যদি যোগ দিতে মিং। থেমে যায় হাক্কু। তারপর আবার বলে, গভীর ট্রেঞ্চে, মাটির নিচে, গর্তে, পাহাড়ের অন্ধকার গুহায় বসে বসে তোমার কথা আমি ভেবেছি বারে বারে। রাগ করেছি তোমার ওপরে, জোর করে তোমার চিন্তা মন থেকে দূরে সরিয়ে দিয়েছি। একটি দুর্বল মেয়েকে ভালোবাসি কি করে? পৃষ্ঠা ৭৪। মিংয়ের মুখের সেই স্মিত হাসি মুছে গেছে মুহূর্তের মধ্যে। কালো ছায়ার ঘোমটা ঢেকে দিয়েছে তার মুখ। ভাঙা কণ্ঠে মিং বলে, কিন্তু হাক্কু, আজ আমায় রক্ষা করো। সে ভুলের দাম তো দিলাম আমি জীবন দিয়ে। আরও কিছু বলতে চেয়েছিল মিং, কিন্তু পারল না। মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসে তার কথা আটকে দিল। নুইয়ে পড়ে হাক্কু সে রক্ত মুছে দিল। আরও রক্ত গড়িয়ে পড়ল। হাক্কু আবার মুখ মুছে দিল। একটু নীরব থেকে সামলে নিয়ে অতি ধীর কণ্ঠে মিং আবার বলল, সেই দিনের কথা মনে পড়ে কি হাক্কু, যেদিন তোমার সঙ্গে আমার প্রথম দেখা? আমাদের গায়ে সেই পপলার গাছের নিচে তোমার হাতে ছিল একখানা কাগজ। তুমি আমার সামনে মেলে দিয়ে বলেছিলে সই দিতে। হ্যাঁ, শান্তির আবেদনপত্রে সই সংগ্রহের জন্য গিয়েছিলাম। তখন কি জানতাম যে আমেরিকানরা এত শিগগির আমাদের দেশে ধ্বংস ও মৃত্যুর তাণ্ডবলীলা শুরু করবে? সেদিনের কথা মনে আছে তোমার? বসন্তকাল তখন, ফুলে ফলে সৌন্দর্যে গাছ ছিল সেদিন ভরা। হাক্কুর মুখে হাসি ফুটে ওঠে। আস্তে আস্তে প্রিয়ার মাথায় মৃদু আদর জানায় সে। বলে, তুমিও ফুল গুঁজেছিলে এইখানে। মিংয়ের চোখ বুজে আসে। অতি ধীর কণ্ঠে বলে, সেদিনের কথা মনে পড়ে হাক্কু। সেই সপ্তমীর রাতে নদীর তীরে দূর থেকে ভেসে আসছিল বাঁশির সুর। গাছের নিচে আমরা বসে, তোমার চোখে মুখে কি যেন বলা না বলার প্রশ্ন ছিল ঝুলে। হঠাৎ কাছে ভিতের কোন বাড়িতে দুটি শিশুর হাসি কলধ্বনি ভেসে এলো আমাদের কানে। তুমি যেন ভাষা পেলে মুখে। মনে পড়ে প্রিয় সে রাতের কথা?
হ্যাঁ গো, সব মনে পড়ে। কিন্তু সেদিন তো মার্কিন দস্যু আমাদের মাঝে হামলা করেনি, আমাদের দেশ কাঁ জ্বালিয়ে দেয়নি। অতি কষ্টে মিং চোখ মেলে তাকায়। অদ্ভুত দৃষ্টি সে চোখে। গভীর নিঃশ্বাস ফেলে ভাঙা ভাঙা স্বরে বলে, সেদিন স্বপ্ন দেখেছিলাম তোমাকে, জানো? পৃষ্ঠা ৭৫। দেখেছিলাম শান্তির নীড়ে বাসা বেঁধেছে আমি তুমি, ছোট্ট গেহ, মেঝের ওপরে হামা দিয়ে খেলছে আমাদের ছোট্ট শিশু, দেয়ালের গায়ে বুদ্ধর ছোট্ট ধ্যান গম্ভীর মূর্তি, আমাদের গৃহের সামনের বাগান ফুলে ফলে ফুলে ফুলে হেসে উঠেছে। আমি রেঁধেছি সুগন্ধ চালের ভাত, আকাশ বাতাস মাতিয়ে দিয়েছে সে সুগন্ধ। সব সুখস্মৃতি মনে পড়ে হাক্কুর। মুহূর্তে সমগ্র তমিশ্রা ভেদ করে সমগ্র যৌবন প্রদীপ শিখার মতো পূর্ণ গৌরবে জলজল করে জ্বলে ওঠে মনের পটে। পরমুহূর্তেই সে প্রদীপ যায় নিভে, আবার সেই কালো হিম শীতল ঘন অন্ধকার। যেন অনুভব করে সেই হিমেল শীতলতা মিংয়ের হাত বেয়ে উঠে আসছে। মাথা ঝাঁকানি দিয়ে সম্বিত ফিরিয়ে এনে সে তাকায় মিংয়ের চোখে। পলকহীন চোখের স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মিং তার দিকে, কিন্তু সেই দৃষ্টিতে শিহরণ জাগানো আলো কই? এ আঁখি চেয়েছিল প্রিয়র প্রেম, চেয়েছিল ছোট্ট গেহ, শিশু, ফুল, পৃথিবীর বুকে নবনব বসন্তের আগমন। হাক্কুর দুচোখ বেয়ে জল নামে। শুকনো কড়া হাত তুলে সে অশ্রু মুছে ফেলে। তারপরে অতি ধীরে মমতার সমস্ত পরশ দিয়ে আস্তে আস্তে প্রিয়ার আঁখির পলক নামিয়ে দেয়। গায়ের কোটটি খুলে মৃতার দেহ দেয় ঢেকে। তাকিয়ে তাকিয়ে দেখে শেষ দেখা। তারপরে সোজা উঠে দাঁড়িয়ে সেনাপতিকে স্যালিউট জানাবার কায়দায় স্যালিউট জানিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। হিমশীতল গভীর রাত্রি, আকাশের তারারাও যেন কাঁপছে শীতে, বাতাসেও মৃত্যু নিস্তব্ধতা, মাঝে মাঝে মেশিন গানের শব্দ, আবার নিস্তব্ধতা, তমিশ্রা রজনী। হাক্কু ভাবে, আমায় ছেড়ে মিং চলে গেল, আমার দেশের ওপরে ঘন অন্ধকার নেমে এসেছে, দূরে ভিনদেশে কত সুখ নিরে অগ্নিকুণ্ডের পাশে বসে কত প্রিয় ভাষণ বলে মানুষ। তারা কি জানে যে এই মুহূর্তে রক্ত ঢেলে ঢেলে কোরিয়া শান্তি আবেদনে সই করছে? তার মনের এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করে হাক্কু। হঠাৎ কোন গেরিলার কোটর থেকে মেশিন গানের কাটা কাটা শব্দ স্তব্ধ তমিশ্রা রজনীর বাতাস চিরে ছুটে চলে যায়। পৃষ্ঠা ৭৬। হাক্কুর কঠিন মুখে ক্ষীণ হাসির রেখা ফুটে ওঠে। মেশিন গান নিয়ে অন্ধকার খোপে বসে মণিমাণিক্যের মতো মেশিন গানের গুলি গুনতে গুনতে ভাবে, গরু ভেড়া মনে করেছে আমাদের, মনে করেছে খেলার তাস। কোরিয়ার দেশভক্ত সন্তান আমরা, মার্কিন সাম্রাজ্যবাদ কখনো পারবে না আমাদের মাতৃভূমি দখল করতে। গল্পটি পড়া এখানেই শেষ হলো, বইটি পাঠ করাও এখানেই শেষ হলো।